আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরও রাজধানীতে কাটেনি তেলের সংকট, বরং বিভিন্ন পেট্রোল পাম্পে তেল পেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে চালকদের। বেশিরভাগ পাম্পে দুপুর পর্যন্ত তেল দেয়া শুরু হয়নি, কোথাও কোথাও দেয়া হলেও সেখানেও রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এতে চালকদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। এদিকে নতুন দামে তেল কিনতে গিয়ে বাড়তি খরচের চাপও সামলাতে হচ্ছে গ্রাহকদের। এতে পরিবহন খরচ সহ দৈনন্দিন জীবনযাত্রায় প্রভাব পড়ার শঙ্কায় তারা। দাম বাড়িয়েছে, তারপরও তো তেলের সংকট কমতেছে না। সিরিয়াল ঠিকই আরো বেশিক্ষণ, যেমন আগে দাম বাড়ার পরে আরো সিরিয়াল বেশিক্ষণ থাকা। এত সময় অপেক্ষা করতেছে এই রোদি, আর দাম বাড়ানোর পরেও যে এত ভোগান্তি, এটা অবিশ্বাস্য, এটা মেনে নেওয়া যায় না। 4টায় এসে আমি 230 নম্বর সিরিয়ালে পাইছি, ঠিক আছে। তা আমি যদি সকাল 8টায় আসি, আমি তো পাবো গিয়ে 500 নম্বর সিরিয়াল। এই যে জীবনের মূল্যবান সময়গুলো চলে যাইতেছে 5 ঘন্টার ভিতরে, এটা তো আসলে হয় না। জ্বালানি সংকট নিয়ে জানাতে ঝালকাঠি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল, জ্বালানি তেলের দাম বাড়ানোর খবরে কি বলছেন চালক ও পাম্প মালিকরা, এবং পাম্পে তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা আমাদেরকে জানাবেন। সূচনা যেমনটি বলতে চেয়েছিলেন, আসলে আমরা ঝালকাঠির দুটি পেট্রোল যে ডিপো রয়েছে, পদ্মা এবং মেঘনা। তবে এই ডিপো থেকে কিন্তু প্রতিদিনই তেল সরবরাহ হচ্ছে বিভিন্ন পেট্রোল পাম্প এবং ডিলারদের কাছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি যেটি থেকে কিন্তু তৈল নিচ্ছেন। এখানে ডিলাররা তৈল কিন্তু সংগ্রহ করছেন ডিপো থেকে। তবে বর্তমান যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে পেট্রোল পাম্পগুলো রয়েছে, সেখানে কিন্তু প্রতিদিনের মতো যে গাড়ি এবং যে রেন্টেকারের যে হুন্ডা চালক রয়েছে, তারা কিন্তু লাইন দিয়ে তৈলের জন্য অপেক্ষা করছেন। তবে তৈলের দাম বৃদ্ধির তারপরেও কিন্তু এখানে যে তৈল সরবরাহ যে পাম্পগুলো রয়েছে, তা থেকে কিন্তু চালকরা তৈল পাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। আমরাও দেখেছি যে প্রতিটি পাম্পে এখনো যে তৈল দেওয়া হচ্ছে সেটি মাত্র সীমিত। একটি মোটরসাইকেলে 100 থেকে 200 টাকার তৈল দেওয়া হচ্ছে, এবং দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে তারা কিন্তু ডিজেল পাচ্ছে না। তাদের যে পর্যাপ্ত পরিমাণ ডিজেল চাহিদা রয়েছে, সেই পরিমাণ ডিজেল পাচ্ছে না, এবং তারা যাত্রী নিয়েও গন্তব্যস্থানে সঠিক সময়ে যেতে পারছেন না বলে আমাদেরকে জানিয়েছে। তবে আমরা পেট্রোল পাম্প মালিকদের সাথে কথা বলেছি। পেট্রোল পাম্প মালিক কিন্তু আমাদেরকে বলছেন বারবারই যে ডিপো থেকে তাদের যে পরিমাণ তোল চাহিদা রয়েছে, সেই তোল কিন্তু তারা পাচ্ছে না। এই জন্য তারা গ্রাহকদের দিতে সমস্যা হচ্ছে। তবে ডিপো কর্তৃপক্ষ বলছেন যে অধিক যে মজুদের কিন্তু তারা যে সরকারি যে নির্দেশনা রয়েছে সেইভাবে তারা তৈল সরবরাহ করছেন। তবে আমি যদি বলতে চাই যে বিগত দিনে সকাল থেকে যে পরিমাণ ডিপোগুলোতে ট্যাঙ্ক লরি দেখা যায়, তারা অপেক্ষমান থাকে। তবে আজকে কিন্তু তৈলের যে পরপরে কিন্তু তাদের কিন্তু। তবে এই পর্যায়ে এখন সর্বোপরি ঝালকাঠির যে পরিস্থিতি রয়েছে, তাতে তৈলের ব্যাপক সংকট রয়েছে। যেমন চাষাবাদের জন্য যে ডিজেলের প্রয়োজন রয়েছে, এবং মৎস্য ট্রলারের এবং নদী পারাপারের যে ট্রলারগুলো রয়েছে, তাদের কিন্তু ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা চাহিদা মতো ডিজেল এখনো পাচ্ছেন না। দাম বাড়ার পরেও কিন্তু স্বাভাবিক হচ্ছে না তৈল সরবরাহ। এখানের সকলেরই এটাই অভিযোগ রয়ে গেছে। সুজানা। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিছুতেই কমছে না হামের সংক্রমণ, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। একদিনে হামে নতুন করে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর
মৃত্যু হয়েছে। আরও 34 শিশু উপসর্গ নিয়ে এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছে। বরগুনায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে আরও 28 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে এক শিশুর। 24 ঘন্টায় হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে নতুন আরও 10 শিশু ভর্তি হয়েছে। এদিকে দরিদ্র পরিবারে সামাজিক সহায়তার মাধ্যমে পুষ্টিহীনতা কমিয়ে আনতে পারলে হামে মৃত্যু কমানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দর্শক, হাম সংক্রমণের বিষয়ে আরও জানাতে নাটোর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, হাম সংক্রমণের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। সুজানা, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, সারা বাংলাদেশে 30টি উপজেলায় হাম সংক্রান্ত রেড জোন ঘোষণা করা হলো। নাটোরকেও কিন্তু হামের রেড জোন ঘোষণা করা হয়েছে আজ থেকে 12 দিন আগে। দিন দিন কিন্তু নাটোরে হামের লক্ষণ নিয়ে শিশু রোগীরা হাসপাতালে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা এখন রয়েছি নাটোরে আধুনিক সদর হাসপাতাল, জেনারেল হাসপাতাল, যেখানে 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি, এখানে 60টি উপজেলা সহ এই জেনারেল হাসপাতালে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে 198 জন শিশু ভর্তি রয়েছেন। এর মধ্যে 60টি উপজেলা সহ নাটোর জেনারেল হাসপাতালে হামের শনাক্ত হয়েছে 21 জন শিশু। তবে ইতিমধ্যে সদর হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, দিন দিন যেভাবে রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাদের যে হাসপাতালের ক্যাপাসিটি এবং চিকিৎসা সেবা তাতে জনসাধারণের যারা রোগীর অভিভাবকরা বলছেন যে এই পরিবারের একজন শিশু যে অসুস্থ হচ্ছেন, এতে তাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা করছেন। তবে এখন পর্যন্ত নাটোর জেলার 19 দিনের মতো হাম রুবেলা টিকা দান কর্মসূচি অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত নাটোরের লক্ষ্যমাত্রা লক্ষ্য করা হয়েছে, প্রায় 1 লক্ষ শিশুকে হামের টিকা দেওয়া হবে। এর মধ্যে 19 দিনে প্রায় 24,430 জন হাম রুবেলা টিকা। ধন্যবাদ আপনাকে। পবিত্র হজ পালনে নির্বিঘ্নে ঢাকা ছাড়ছেন হাজিরা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে হাজিদের নিবন্ধন, ভিসা প্রক্রিয়া এবং স্বাস্থ্য পরীক্ষা সহ যাবতীয় কাজ করে দেয় এবারের হজ যাত্রার শুরুটা হাজিরা করতে পেরেছেন স্বস্তির মধ্য দিয়ে। হজ ব্যবস্থাপনায়ও সন্তুষ্টির কথা জানিয়েছেন তারা। পরিবার, দেশ ও বিশ্ব মাহার শান্তি সমৃদ্ধি কামনা করার পাশাপাশি বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহ বন্ধে মোনাজাত করার কথা বলছেন হাজিরা। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। আল্লাহর ঘরের মেহমান হতে আশকোনা হজ ক্যাম্পে পদচারণা বেড়েছে হাজিদের। বোর্ডিং পাস, চেকিং, ইমিগ্রেশন সহ সকল আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে ওঠার জন্য সব প্রস্তুতি শেষ করা হচ্ছে হজ ক্যাম্পে। যে প্রান্তে যে মুসলমানই থাক না কেন, সকল প্রান্তের সকল মুসলমানদের জন্য আমাদের দোয়া থাকবে। কাফের মুশরিকদের অত্যাচার থেকে বেঁচে থাকে, সেটাই আল্লাহর কাছে প্রার্থনা থাকবে এবং তারা নিজেরাও যেন সঠিক পথে চলে, সেটাও প্রার্থনা থাকবে। সারা বিশ্বের মুসলিমদের জন্য দোয়া থাকবে। বৈশ্বিক এই সমস্যার মধ্য থেকে যেন আমরা সুন্দরভাবে আমাদের হজ ব্রত পালন করে আসতে পারি। গাজাবাসীর জন্য দোয়া করব, ইরানের জন্য দোয়া করব, যেন পুরো মুসলিম বিশ্ব তার নিজের পায়ে দাঁড়াতে পারে। হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানান আগতরা। নির্বিঘ্নে হজ শেষে যেন আবার পরিবারের কাছে ফিরে আসতে পারে, সেজন্য দোয়া প্রার্থনা করে হাজিরা। সুস্থভাবে আমরা যাতে পারবো, মানে এয়ারপোর্টে যেটা ভোগান্তি ছিল সেই ভোগান্তিটা দূর হয়ে যাবে অনেকটা। সার্বিক ব্যবস্থাপনা, ইমিগ্রেশন সিস্টেম, পলিসি সবকিছু মনে হচ্ছে অনেকটা আপগ্রেডেড। কারণ হলো আমাদের নতুন করে এয়ারপোর্টে যে ইমিগ্রেশন করা লাগতেছে না। সৌদি যাত্রা নির্বিঘ্ন করতে সব প্রস্তুতি আছে বলে জানিয়েছে হজ অফিস। নির্ধারিত সময়ের মধ্যে সকল হজ যাত্রী তাদের টিকিট পেয়ে যাবে। সকল হজ যাত্রীকে অনুরোধ জানাতে চাই যে প্রত্যেকেরই টিকিট কিন্তু এনশিওর করা হয়েছে। সুতরাং আমাদের হজ যাত্রীগণ যেন তাদের যে সমস্ত এজেন্সির সঙ্গে তারা নিবন্ধিত হয়েছেন তাদের কাছ থেকে তাদের ভিসা এবং টিকিটের কপিটা বুঝে নেন। রবিবার 14টি ফ্লাইটে 5,707 জন যাত্রী সৌদি আরবে পৌঁছাবে। আগামী 21 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। শাকিবুর রহমান, RTV, ঢাকা। টেলিভিশন রেটিং সিস্টেম টিআরপিতে এগিয়ে থাকলে চ্যানেলগুলোর বিজ্ঞাপন রেট বেশি এবং অধিক আয় হয়।
সেই টিআরপি তালিকার শীর্ষে স্থান করে নিতে জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর মহাব্যবস্থাপক অনিয়মের কথা স্বীকার করেন। উচ্চপদস্থ কর্মকর্তার কথায় বেরিয়ে এসেছে অনিয়মের সঙ্গে 10টির বেশি টেলিভিশন চ্যানেল জড়িত। এমন ঘটনায় মামলাও হয়। জালিয়াতির বিষয়টি অবহিত করে চ্যানেলগুলোকে কম্প্রোমাইজ চিঠি দেওয়া হয়েছে বলেও জানান BSCL এর মহাব্যবস্থাপক। টিআরপি নিয়ে এয়ার বাদলের 3 পর্বের ধারাবাহিকের দেখুন প্রথম পর্ব। দেশীয় কোনো টেলিভিশনে সংবাদ এবং অনুষ্ঠান কতজন দেখছেন তার জরিপ করে প্রতিবেদন দেয়াই হলো টেলিভিশন রেটিং সিস্টেম বা টিআরপি। বিজ্ঞাপন ছাড়া টেলিভিশন চ্যানেলগুলোর বড় কোনো আয় নেই। টিআরপির তালিকায় শীর্ষে থাকা চ্যানেলগুলোতেই বিজ্ঞাপন দিতে হুমড়ি খেয়ে পড়ে সংস্থাগুলো। বাস্তবে দর্শক জনপ্রিয়তায় শীর্ষে থাকা চ্যানেলগুলো টিআরপির অনিয়মের কারণে লোকসানে পড়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, জালিয়াতির সাথে জড়িতরা অনেক প্রভাবশালী এবং সেটা একদম কেবল অপারেটর সংশ্লিষ্ট। সে বলছে যে আমার চাচা বাসায় দিয়ে আসো বা আমার মামা বাসায়, সে তো দেখে। যেহেতু আমরা 500 টাকা দিই, অনেকে তো এটা আর কি সুবিধা হয়, মান্থলি 500 টাকা দিয়ে দিই। তো করলে অনেক টিভি চ্যানেলের নাম চলে আসছে, যাদের মধ্যে অনেকে প্রমিনেন্ট হয়তো। নাম বলেন না, দু একটা শুনি কারা কারা। এটা একটু স্যারদের না বলে ভাই পারবো না, মানে স্যাররাও জানে, জানার জন্য আর কি। আসলে কয়টা চ্যানেল? 10-এর উপরে। 10টার উপরে চ্যানেল। কিছু কিছু চ্যানেল সবসময় উপরের দিকে থাকে। অনেকগুলি আছে, মানে যারা আপনারা দেখেন মানে ওই রকমই, ঠিক আছে। মানে অনেকটাই তো ধারণা করা যায় মাঝে মাঝে, তাই না, যে হঠাৎ করে কেন এই উপরে আছে। নিরাপত্তার শঙ্কায় চ্যানেলগুলোর নাম বলতেও ভয় পান তিনি। স্যার থাকলে সুবিধা হয়তো ভাই, মানে সেটা ঠিক আছে, আমরা স্যারকে প্রোভাইড করবো, স্যার আপনাকে দিবে, এরকম। মানে আপনি স্যারের কাছে জানার জন্য একটু নাম বলেন, অফিসিয়ালি লাগবে। আমার পক্ষে সম্ভব না, প্লিজ। যারা মাসল পাওয়ার ভাই, ওদের কাছে আমি না তুলি মেলা এখনো উঠে নিয়ে যেতে পারে। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর মহাব্যবস্থাপক অনিয়মের বিষয়টি স্বীকার করেন। প্রমাণ হাতে থাকলেও জড়িতদের বিষয়ে জানাতে নারাজ তিনি। কিছু তথ্য প্রমাণ আছে, কিন্তু আপনি জানেন যে সবাই আমাদের কাস্টমার, সবাইকে আমরা সমান চোখে দেখতে চাই। যে এই কিছু কিছু চ্যানেল আমাদের কাছে মনে হচ্ছে যে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত, তা আমরা সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়ার জন্য অনুরোধ জানিয়েছি। বারবার অভিযোগ ওঠায় টিআরপির দায়িত্ব থেকে নিজেরা সরে আসতে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বলেও জানান মহাব্যবস্থাপক। কোনো একটা চ্যানেল একটা ক্রাইমে জড়িত হয়ে গেছে, বা যে কোনো একটা প্রতিষ্ঠান একটা ক্রাইমে জড়িত হয়ে গেছে, যার আমার সাথে চুক্তি আছে, তা আমি তো আপনাকে এইটুকুই বলতে পারি। আপনি তো আর আমার কোম্পানির আন্ডারে না, আপনার সাথে আমার একটা চুক্তি আছে। যাদের যাদের নামে এই ধরনের আছে, আমরা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বিভিন্নভাবে তাদেরকে বলার চেষ্টা করি যে আপনাদের এই জিনিসগুলো একটু ঠিক করেন। হ্যাঁ, হয়েছে, এটা মানে কিছুটা হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমরা তথ্য মন্ত্রণালয়কে একটা চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছি, আমরা এটা ছেড়ে দিতে চাই বা হ্যান্ড ওভার করে দিতে চাই। অনিয়ম বন্ধে সবার সহযোগিতা প্রত্যাশা করেন এই কর্মকর্তা। AR বাদল, RTV, ঢাকা। কেয়ারটেকারকে চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে পিরোজপুরের ডিবি পুলিশের বিরুদ্ধে। গরম মোমে ঝলসে দেওয়া হয়েছে যৌনাঙ্গ, পায়ের পাতা ও শরীরের গোপন স্থানে দেওয়া হয়েছে বৈদ্যুতিক শক। গুরুতর অসুস্থ হয়ে পড়লে মামলা না করতে পরিবারকে দেয়া হয় হুমকি। তবে অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে এ ঘটনায় ক্লোজ করা হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। পিরোজপুর পুলিশ লাইন্সের এই মেসে কেয়ারটেকারের দায়িত্ব পালন করতেন ইউনুস ফকির। 13 এপ্রিল সোমবার দুপুর 1:30টার দিকে নিজ কক্ষ থেকে 1,80,000 টাকা চুরি হয়েছে বলে জানায় পিরোজপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। এই ঘটনায় কেয়ারটেকার ইউনুস ফকিরকে ডেকে এনে প্রথমে মারধর ও পরে হ্যান্ডকাফ পরিয়ে নেওয়া হয় অন্য একটি কক্ষে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলামের নির্দেশে চালানো হয় পাশবিক নির্যাতন। গালি দুটো দিয়ে থাবাকটা দিয়ে আমি হ্যান্ডকাফ করাই গেছি। নিচে একটা ডাইনিং রুম আছে, সেখানে নিয়ে এসে মাছ শুরু করছে। কেউ লাতি, কেউ সোফার, কেউ কিল, এরপর ওই ইলেকট্রিক শর্ট। পুরো সঙ্গে মোম পোড়াই দিছে, তারপরে কারেন্ট শর্ট দিছে, ইলেকট্রিক শর্ট দিছে, পাড়াই ধরছে, তারপরে মা কানে থাবড়াইছে। এগুলা সুষ্ঠু বিচার চাই। বীর আরিফ যে আমার ভাই উপর যে নির্যাতন করছে,
আমি এটার বিচার চাই। নির্যাতনের সময় উপস্থিত ছিলেন না বলে জানান অভিযুক্ত ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আরিফ। তার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু এই জিনিস করার মতো লোক আমি না। আপনি যে কাজটা করছে আমাদের ওইখানে একটা সোর্স ছিল রিপন, ও রান্নাঘরে নিয়ে গেছে, রান্নাঘরে নিয়ে এই কাজটা করছে, কিন্তু তখন আমি এই পাশে বসাছি। এ ঘটনায় অভিযুক্ত আরিফকে ক্লোজ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। ইনকোয়ারি কমিটি করা হয়েছে, তাকে পরশুদিন করা হয়েছে, ক্লোজও করা হয়েছে, তাকে এখন প্রেসার পরে বিচার ব্যবস্থাকে উপেক্ষা করে কোনো ব্যবস্থা গ্রহণ না করার জোর দাবি সচেতন মহলের। সাকিব আল হাসান, RTV। হরমুজ নিয়ে উত্তেজনায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খতিবজাদেহ বলেছেন, সমঝোতার রূপরেখা চূড়ান্ত না হওয়া পর্যন্ত বৈঠকে বসবে না তেহরান। এমনকি যুক্তরাষ্ট্রে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠানো হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের পাঠানো নতুন কিছু প্রস্তাব পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তেহরান। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণার পরদিনই আবারও তা বন্ধ ঘোষণা করেছে ইরান। দেশটির বন্দরগুলো ঘিরে মার্কিন অবরোধ অব্যাহত থাকায় এমন সিদ্ধান্ত নেয় তেহরান। এ অবস্থায় যুদ্ধবন্ধে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফার সরাসরি বৈঠক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৈঠকের আগে সমঝোতার রূপরেখা চূড়ান্ত করার ওপর গুরুত্বারোপ করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সায়েদ খাতিবজাদে। তুরস্কে একটি কূটনৈতিক বৈঠকের ফাঁকে খাতিবজাদে আরও বলেন, তার দেশ যুক্তরাষ্ট্রে কোনো সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠাবে না, এমনকি বিষয়টি নিয়ে আলোচনারও কোনো সুযোগ নেই। তবে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে নতুন কিছু প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান সেই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে, যদিও আলোচনার জন্য আর কোনো ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট বলেছে, যুক্তরাষ্ট্র তাদের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে না নিলে তারা হরমুজ প্রণালী খুলবে না। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘনের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকবে। অন্যদিকে আন্তর্জাতিক জলসীমায় ইরান সংশ্লিষ্ট তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজগুলোতে তল্লাশি চালানো এবং সেগুলো জব্দের প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে ইসরায়েল। তাদের দাবি, গাজার মতো লেবাননেও সীমাবদ্ধতা নির্দেশক হলুদ রেখা আরোপ করা হয়েছে। লেবাননে এক ফরাসি শান্তিরক্ষী সেনাকে হত্যার ঘটনায় হিজবুল্লাহকে দায়ী করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। সামিউল শিহাব, RTV। কাল পৈতৃক ভূমি বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের দায়িত্বভার গ্রহণের পর এটিই হবে তার প্রথম বগুড়া সফর। ঘরের ছেলে প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন নিজ বাড়িতে। এ উপলক্ষে জেলা জুড়ে বইছে উৎসবের আমেজ। ব্যানার, ফেস্টুন, সাজসজ্জা আর প্রস্তুতিতে সরগরম পুরো শহর। বগুড়া থেকে ইমরান হোসেন লিখনের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। আমি তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার হিসেবেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের নেতৃত্বে এসেছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর প্রথমবার সোমবার নিজের পৈতৃক ভিটা বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ সফরের মধ্য দিয়ে মহানগর হিসেবে নতুন পরিচয় পাচ্ছে বগুড়া। একদিনের এ সফরে নবগঠিত সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন, হাম রুবেলা টিকাদান কর্মসূচি, ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন, পৈতৃক বাড়ি পরিদর্শন সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। তারেক রহমানের এ সফর ঘিরে বগুড়া জেলা জুড়ে বইছে সাজ রব। ঘরের ছেলেকে প্রধানমন্ত্রী হিসেবে বরণ করে নিতে প্রস্তুত দলীয় নেতাকর্মী থেকে সাধারণ মানুষ। আমাদের সিটি কর্পোরেশন 20 তারিখে যেটা ঘোষণা করতেছে, এটা আমরা আসলে আনন্দিত। তো আমরা অনেক আনন্দিত, উচ্ছ্বসিত, পাশাপাশি বগুড়াবাসী অধীর অপেক্ষায় তাকিয়ে আছে। প্রধানমন্ত্রীর এ সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা পরিষদ ও প্রশাসন। মানুষের প্রত্যাশা যে এই মাটির সন্তান যেহেতু প্রধানমন্ত্রী হয়েছে, তো যেটা পিছিয়ে পড়া বগুড়া সেটা আমরা এগিয়ে নিতে চাই। প্রোগ্রাম অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তর কাজ করছে। পাশাপাশি আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যত রকমের প্রস্তুতি নেওয়া সম্ভব বা প্রয়োজন সেগুলো আমরা নিয়েছি। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এরই মধ্যে জেলা জুড়ে জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা ব্যবস্থা। তো ওনার নিজের এলাকায় এখানে জনসমাগম অনেক বেশি হবে, তো ওনার নিরাপত্তা ব্যবস্থা এবং সার্বিক বিবেচনা করে আমরা জেলা পুলিশের পক্ষ থেকে
সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। তারেক রহমানের এ সফর বগুড়ার উন্নয়ন ও অগ্রগতির ধারাবাহিকতা আরও বেগবান করবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। সুলাইমান কবির, RTV। প্রবাসীরা বাংলাদেশের জন্য সম্পদ, তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের উন্নয়নে অবদান রাখছে জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, তাদের জন্য সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। সকালে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ইংল্যান্ডের ম্যানচেস্টার টেমসাইড সিভিক কাউন্সিলর শিবলি আলমের সাথে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এসব কথা বলেন। এ সময় কুশল বিনিময়ের পাশাপাশি একে অপরের খোঁজ নেন। শিবলি আলম বলেন, বাংলাদেশিদের জন্য কাজ করতে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে। জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে 10 জনকে হত্যাসহ 3 অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং তার ছেলেসহ 12 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আর্জি জানিয়েছে প্রসিকিউশন। এ বিষয়ে আসামি পক্ষের শুনানি 23 এপ্রিল। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ হয় এ বিচারিক কার্যক্রম। এখন এ ট্রাইব্যুনালে আওয়ামী শাসনামলে র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেল TFI এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা এবং সাবেক ও বর্তমান 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ চলছে কয়েকটি পুরাতন মামলার বিচার কাজ। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের মোট 12 জন সন্ত্রাসীকে আমরা নারায়ণগঞ্জের যে 42 জন ছাত্র জনতাকে জুলাই আন্দোলনের সময় নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, সেই ঘটনারই 10 জন শহীদের বিষয়ে আজকে আমরা ফরমাল চার্জ যে সাবমিট করেছি সেটার উপরে আমরা অভিযোগ গঠনের উপরে শুনানি করেছি। আমরা সেখানে মাননীয় ট্রাইব্যুনালকে দেখিয়েছি পুরো ছাত্র জনতাকে হত্যার জন্য পুরো পরিকল্পনার সাথে তিনি সম্পৃক্ত ছিলেন। শুধু তাই নয়, তিনি নিজে অস্ত্র হাতে নিয়ে গুলি করেছেন ছাত্র জনতার উপরে। পবিত্র হজের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে এবার কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী হজ পারমিট ছাড়া কোনো ভিসাধারী এখন থেকে 14ই জিলহজ পর্যন্ত মক্কায় প্রবেশ করতে পারবেন না। এই নিষেধাজ্ঞা অমান্য করলে অন্তত 20,000 রিয়াল জরিমানা সহ 10 বছরের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এদিকে উমরাহ পালনের সময়সীমা শেষ হওয়ায় 18 এপ্রিলের পর অবস্থানকারীদের অবৈধ ঘোষণা করা হয়েছে। অবৈধ হজ যাত্রীদের সহায়তা করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য 1 লাখ রিয়াল জরিমানার হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। জালিয়াতি রোধে মক্কা পুলিশ বিশেষ অভিযানও শুরু করেছে। দ্বিতীয় শেষ দিনের মতো আজ শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল। মিরপুরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের CCDM-এ বেলা 11টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। ইতোমধ্যে প্রথম দিন শেষে বেশ শক্তিশালী দল গঠন করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী ও মোহামেডান। দুই দলেই রয়েছে তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি। বাকি দলগুলো তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল সাজাতে ব্যস্ত। এর আগে নানা নাটকীয়তার পর শনিবার থেকে শুরু হয় ঢাকা লিগের দলবদল। আগামী 4 মে পর্দা উঠবে আসরের। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।